আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি ভালো আছেন সবাই। তো চলে আসলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি গল্পের 13 নম্বর পার্ট নিয়ে। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। মায়া নিজের রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসতেই দেখে হাত পা মাথায় ব্যান্ডেজ বাঁধা আলভিকে এমন অবস্থায় দেখে পা দুটো থেমে যায় মায়ার। সবাই কথা বলছে আর আলভি চুপচাপ শুনছে। আলভির মনে হতে থাকে মায়া ওর পাশে আছে। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখে সত্যি সত্যি মায়া দাঁড়িয়ে আছে একটু দূরে, তাকিয়ে আছে ওর দিকেই। আলভিকে তাকাতে দেখে দৃষ্টি সরিয়ে নেয় মায়া, ঘুরে দাদির রুমের দিকে এগিয়ে যায়। আলভি বিড়বিড় করে বলে, হাইরে বউরে, কাছে এসে একটু জিজ্ঞেসও করলো না কি হয়েছে, উল্টো মুখ বাঁকিয়ে চলে গেল, পাষাণ বউ। তারপর আলভি বলল, আমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসছি, বলেই বসা থেকে উঠে দাঁড়াই। খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে যায় সিঁড়ির দিকে। মায়া দাদির রুমে এসে দেখে দাদি এখনও জায়নামাজের উপর বসে তাসবিহ পাঠ করছেন। মায়াকে দেখে কাছে ডাকেন দাদি, তারপর বলেন, ড্রয়িং রুমে কি হয়েছে? সকলে জুড়ে জুড়ে কথা বলল কেন? তারপর মায়া বলল, তোমার পেয়ারে নাতির কি যেন হয়েছে। দাদি বলল, মাহিরের? ওর আবার কি হলো? নামাজ পড়তে আসার আগে না ওকে সোফায় দেখে আসলাম। তারপর মায়া বলল, আরে ভাইয়ার না তো, তোমার বিদেশি ধলা ইন্দুর নাতির কি যেন হয়েছে, হাত পায়ে ব্যান্ডেজ বাঁধা দেখলাম। আটকে ওঠেন নাহার বেগম। তারপর বলেন, কি হয়েছে আলভির? মায়া বলল, মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে। নাহার বেগম দ্রুত বসা থেকে উঠে দাঁড়ান, ডোরের দিকে এগিয়ে যেতে যেতে বলেন, পাষাণ মেয়ে, তোর জামাই মরে যায় আর তুই এখানে দাঁত বের করে কথা বলছিস না? মায়া বলল, আশ্চর্য তো, কথা বললে তো দাঁত বের হবেই, তোমার মতো দাঁত ছাড়া নাকি আমি? দাদি বলল, বেশি কথা না বলে তাড়াতাড়ি আয়। মায়া বলল, তুমি যাও, আমি যাব না। নাহার বেগম ফিরে ভেতরে আসেন, আবার মায়ের হাত ধরে টেনে রুম থেকে বেরিয়ে আসেন। রুমের বাইরে এসে শক্ত হয়ে দাঁড়ায় মায়া। তারপর মায়া বলল, অদ্ভুত তো, এভাবে আমার হাত ধরে টানছো কেন? নাহার বেগম বলেন, বাড়িতে এতগুলো মেহমান এসেছে, তারা কি বলবে? ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছে আর তুই বউ হয়ে ওর সেবা যত্ন তো দূরে থাক, কাছেও যাচ্ছিস না। মায়া বলল, মেহমানরা খুশি হবে, এখন ছাড়ো আমার হাত, তোমার ওই শয়তান নাতির সামনে যাব না আমি। নাহার বেগম বলেন, জামাইকে এভাবে বলতে হয় না। মায়া বলল, ও, নাতির জন্য দরদ উতলে পড়ছে বুঝি? নাহার বেগম বলেন, তুই বেশি কথা বলিস। মায়া বলল, যাব না আমি। নাহার বেগম শুনেন না মায়ের কোনো কথাই, হাত ধরে জোর করে ড্রয়িং রুমে নিয়ে আসেন। তারপর বলেন, আলভি কোথায়? নাহার বেগমের কথা শুনে সবাই উনার দিকে তাকায়। মাহির বলে, রুমে গেছে। নাহার বেগম আর কোনো কথা না বলে সিঁড়ি দিয়ে এগিয়ে যায় মায়ের হাত ধরে রেখেই। সোফায় সবাই বসে আছে, তাই মায়া কিছু বলছে না। দাদিকে ধরে নিয়ে উপরে উঠে আসে। তারপর মায়া বলল, এখন তো ছাড়ো আমাকে। নাহার বেগম বলেন, কোনো ছাড়াছাড়ি নেই, তুই আয় আমার সাথে। মায়া বলল, বুড়ো হয়ে গেছো, শরীরে এখন এত শক্তি কেন? নাহার বেগম বলেন, তোর বয়সে আমি 2 সন্তানের মা হয়ে গিয়েছিলাম। মায়া বলল, আশ্চর্য, আমি বলছি একটা, তুমি বলছো আরেকটা। নাহার বেগম বলেন, বেশি কথা না বলে আয় আমার সাথে। মায়াকে টেনে নিয়ে আলভির রুমের সামনে এসে দাঁড়ায়, কিছুতেই ভেতরে প্রবেশ করবে না। তারপর নাহার বেগম বলেন, আলভি। দাদির গলার স্বর শুনে ড্রেসিং টেবিলের সামনে থেকে দূরের দিকে উকি দেয়। তারপর বলে, ভেতরে আসো। নাহার বেগম বলেন, তুমি একটু আসো। আলভি ড্রেসিং টেবিলের সামনে থেকে সরে আসে। দাদি নাতনিকে এক প্রকার কুস্তি ধরে রেখে কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থাকে। মায়া আলভির দিকে তাকাচ্ছেই না, দাদির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে সমানে। তারপর আলভি বলল, বলো দাদু। নাহার বেগম বলেন, ওকে একটু ভেতরে নিতে সাহায্য করো, পারবে কি? আলভি 2 কদম এগিয়ে আসে, মায়ার বাম হাতটা নিজের বাম হাত দিয়ে ধরে এক টানে ভেতরে নিয়ে আসে। তারপর নাহার বেগম আবার বলেন, উপরের সিটকিনিটা লাগিয়ে দাও। দাদির কথা মতোই তাই করে আলভি। মায়া এক পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, রাগে লাল হয়ে গেছে। বুড়ো মানুষ, বেশি জোরে টানাটানি বা ধাক্কা দিলে পরে গিয়ে ব্যথা হবে, তাই মায়া সেরকম কিছুই করেনি। আর এই বুড়ি ওকে ধরে বেঁধে বাঘের খাঁচায় এনে বন্দি করলো, তাও যে সে বাঘ না, 1 নম্বরের অসভ্য অভদ্র লুচু বাঘ, সুযোগ পেলেই চেপে ধরে। নাহার বেগম মায়াকে টেনে এনে দাঁড়ান আলভির সামনে। মায়া মাথা নিচু করে দাঁড়িয়েই থাকে, একটা বারো উপরের দিকে তাকায় না। নাহার বেগম ভালোভাবে তাকান নাতির দিকে। তারপর বলেন, এরকম হয়েছে কিভাবে তোমার? কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? আলভি বলল, বাইক চালাতে গিয়ে বাইক নিয়ে পড়ে গিয়েছিলাম। নাহার বেগম বলেন, আর কোথায় কোথায় ব্যথা পেয়েছো? আলভি বলে, বেশি ব্যথা পাইনি, আর কয়েকদিনেই ঠিক হয়ে যাবে। নাহার বেগম বলেন, তুমি দেখাও, আমি দেখব। গায়ের টি-শার্ট তুলে ডান পাশের পিঠ দেখায়। তারপর নাহার বেগম আবার বলেন, এরকম হয়ে গেছে, আর বলছো বেশি কিছু হয়নি? দাদির কথা শুনে মায়া চোখ তুলে তাকায়। আলভির ফর্সা পিঠ ডান পাশটা পুরোপুরি জখম হয়ে গেছে। এমন অবস্থা দেখে মায়ের শরীরটা কাটা দিয়ে ওঠে। আলভি ঘুরে দাঁড়াতেই চোখাচোখি হয় দুজনের। মায়ের চোখে মুখে স্পষ্ট ব্যথা যন্ত্রণার ছাপ দেখতে পায় আলভি। এই ব্যথা যন্ত্রণার ছাপ পড়ার কারণ মায়া আঘাত পেয়েছে এমন নয়, আলভি আঘাত পেয়েছে সেটা দেখেই ওর চোখে মুখে এই ব্যথা যন্ত্রণার ছাপ ফুটে উঠেছে। মায়া নিজের দৃষ্টি সরিয়ে নেয়। আলভি বুঝতে পারে মায়া ওর কাছ থেকে নিজের দৃষ্টি লুকিয়ে নিল। আলভি খুঁড়িয়ে খুঁড়িয়ে বেডে বসে পা ঝুলিয়ে। দাদি আর মায়াকেও বসতে বলে। দাদি মায়াকে টেনে নিয়ে বসেন আলভির পাশে।
তারপর মায়া বলল, ডক্টর কি বলেছেন? আলভি বলল, কয়েকদিনে ঘা শুকিয়ে যাবে। মায়া বলল, দেখে শুনে বাইক চালাবেন না, যদি বড় ধরনের কিছু হয়ে যেত? আলভি সামনের দিকে দৃষ্টি রেখে বলে, কি আর হতো, সবাইকে মুক্তি দিয়ে চলে যেতাম, আমার জন্য আর কাউকে কষ্ট পেতে হতো না। তারপর মায়া এক প্রকার রেগে বলল, আলভি। আলভি বলল, রেগে যাচ্ছ কেন? ভুল কিছু বলেছি আমি? তুমি হিসেব করে দেখো, আমার জন্য এই বাড়ির প্রত্যেকজনকে ঠিক কতটা কষ্ট পেতে হয়েছে। সবাইকে আমি অনেক কষ্ট দিয়েছি, এতগুলো বছর ধরে অনেক কষ্ট দিয়েছি সবাইকে। তারপর নাহার বেগম বলেন, পুরনো কথা বাদ দাও। আলভি বলে, কিভাবে বাদ দেব? পুরনো স্মৃতি কি ভুলতে পারবে তুমি? তারপর নাহার বেগম আবার বলেন, পুরনো কথা মনে করে কেন কষ্ট পাবে? বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে ভাবো, ভবিষ্যতে যেন কাউকে কষ্ট পেতে না হয় সেদিকে খেয়াল রাখবে। আলভি বলল, অতীতের কষ্টই তো মুছে দিতে পারছি না, বর্তমান ভবিষ্যৎ নিয়ে কখন ভাববো? আগের ক্ষতটা তো সারাতে হবে আগে। আলভির কথা শুনে মায়ার মুখের দিকে তাকান নাহার বেগম। মায়া এখনও চোখ মুখ শক্ত করে নিচের দিকে তাকিয়ে আছে। আলভির কথা ওর কর্ণকুহরে পৌঁছেছে কিনা কে জানে। আলভি পুনরায় বলে, তোমার কি মনে হয় দাদু, তোমাদের সকলকে ছেড়ে জার্মানিতে আমি খুব সুখে আনন্দে নেচে গিয়ে দিন পার করেছি? আলভির কথা শুনে নাহার বেগম বলেন, এরকম কেন মনে হবে? আমাদের পরিবারের সবাই এখানে আছে, শুধু তুমি ছিলে না, তাতেই সকলের এত কষ্ট হয়েছে। সব সময় শূন্যতা ঘিরে রেখেছে সবাইকে, সেখানে তুমি পরিবারের সবাইকে ছেড়ে একা একা ছিলে এতগুলো বছর। আমাদের থেকে তোমার অনেক বেশি কষ্টই হয়েছে। আলভি বলল, ভুল বললে দাদু, যাদের হৃদয় থাকে তাদের কষ্ট হয়, আমার তো হৃদয়ই নেই, তাহলে আমার কষ্ট হবে কেন? আলভি একটু থেমে আবার বলে, সদ্য 18 বছর বয়স, অপরিচিত একটা দেশ, অপরিচিত জায়গা, অপরিচিত মানুষ, পরিচিতি বলতে শুধু আমার আমিটাই। পরিবারের সাথে যোগাযোগ বন্ধ, কথা বলার মতো কেউ নেই, যদিও এর জন্য একমাত্র আমি নিজেই দায়ী। দিন যায়, মাস যায়, বছর পেরিয়ে নতুন বছর আসে, কিন্তু আমার জীবনে হাসি আনন্দ আসে না। এভাবেই পড়াশোনা করতে করতে 7টা বছর পেরিয়ে যায়। রাগ জেদ তখনও আমার শরীরে প্রত্যেকটা শিরায় উপশিরায়। রাগী গম্ভীর বদমেজাজি, খিটখিটে মেজাজ, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করতো না। মানে কেমন যেন হয়ে গিয়েছিলাম। সিদ্ধান্ত নিয়েই নিলাম দেশে ফিরবই না। জব করার সিদ্ধান্ত নিয়েও আবার মত পাল্টে বিজনেস করার সিদ্ধান্ত নেই। আব্বুর কাছ থেকে টাকা নিয়ে শেয়ারে বিজনেস শুরু করলাম। ব্যস্ত হলাম নতুনভাবে। সারাদিন কাজকর্ম ব্যস্ততা শেষে যখন ওই বাড়িটায় ফিরতাম, দম বন্ধ হয়ে আসতো। ডাইনিং টেবিলে খাবার খেতে বসে প্রত্যেক লুকমা ভাতের সাথে এক ঢুক পানি গিলতে হয়েছে। পানি ছাড়া ভাত গলা থেকে নেমে পেটে যেতেই চাইতো না। এটুকু বলেই একটু থামে, তাকাই দাদির মুখের দিকে। দাদির চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে আছে। আলভি মুচকি হেসে নিজের হাত দিয়ে দাদির চোখের পানি মুছিয়ে দেয়। এক হাতে জড়িয়ে ধরে দাদিকে জড়িয়ে ধরার সময় মায়ার বাহুতে ছোঁয়া লাগে। মায়া একটু সরে যায়। আরও কিছু বলতে চাইলেও দাদির চোখে পানি দেখে আর কিছু বলে না আলভি। তারপর আলভি বলল, কি হয়েছে দাদি, তোমার চোখে পানি কেন? নাহার বেগম বলেন, সবাইকে ছেড়ে থাকতে অনেক কষ্ট হয়েছে তাই না? আলভি বলল, আমার কষ্ট হয় না। ছলছল চোখে নাতির মুখের দিকে তাকিয়ে থাকেন নাহার বেগম। আলভি দাদিকে ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর বলে, তোমরা 2 মিনিট বসো, আমি আসছি। টাওয়েল হাতে ওয়াশরুমে প্রবেশ করে আলভি। ড্রেস চেঞ্জ করলেও হাত মুখ ধোয়া হয়নি। টাওয়েল ভিজিয়ে হাত মুখ মুছে নেয়। ব্যান্ডেজে এখন পানি লাগাতে নিষেধ করেছে, সকালে লাগাতে পারবে, সমস্যা হবে না। নাহার বেগম মায়ের মুখের দিকে তাকান। মায়া এখনও আগের মতোই বসে আছে। মায়ের এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলেন, আর কত জেদ ধরে বসে থাকবি? এবার অন্তত সব রাগ জেদ ছেড়ে ফেলে দে। তুই যেমন কষ্ট পেয়েছিস, আলভিও তো তেমন কষ্ট পেয়েছে। তারপর মায়া বলল, কষ্ট পেয়েছে ঠিক আছে, কিন্তু আমাকে যা যা ফেস করতে হয়েছে, তোমার নাতিকে কি সেসব ফেস করতে হয়েছে? আমি শুনেছি মানুষদের তীরের ফলার মতো ধারালো কথা। 1000বার ছুরি দিয়ে আঘাত করলেও বোধহয় অতটা কষ্ট হতো না যতটা কষ্ট মানুষের কথায় হয়েছে। সে ছেলে বলে এখনও তাকে দুটো কথা বলেনি কেউ। আর বাড়িতে মানুষ আসতে না আসতে আমাকে কথা শোনানোর জন্য চলে এসেছিল। আমাকে এই সব সহ্য করতে হবে, আমাকেই মানিয়ে নিতে হবে, আবার আমাকেই ছেড়ে দিতে হবে। আমি কি তোমার নাতিকে ধরে রেখেছি, নাকি তাকে আবার বিয়ে করতে নিষেধ করেছি? সে এখন ওই বিয়ে করে নিক, তাতে আমার কোনো আপত্তি নেই। এরপর যে আমাকে কথা শোনাতে আসবে, আমি কিন্তু তাকে অপমান করে দেব। তারপর কিন্তু তোমরা কেউ বলতে পারবে না আমি এত বড় বেয়াদব কেন হয়েছি। নাহার বেগম বলেন, তোকে কে কি বলেছে আবার? মায়া বলল, কে কি বলেছে এখন বলতে চাইছি না, কিন্তু নেক্সট টাইম বললে অপমান করতে 2 সেকেন্ড ভাববো না, সে যেই হোক না কেন। দাদি হয়তো বুঝতে পারলেন কিছুটা। তিনি এর আগেও আলভির নানির বাড়ির কয়েকজনকে দেখেছিলেন মায়াকে কথা শোনাতে। তখন তিনি হুঁশিয়ার করে দিয়েছিলেন পরের বার যেন এমন কিছু না করে, কিন্তু তারা এবারে এসেও একই কাজ করছে। কিন্তু কে করছে সেটা শিওর হতে পারছেন না। ওয়াশরুমের ডোরের সামনে দাঁড়িয়ে দাদি নাতনির সব কথা শুনছে আলভি। মায়া যখনই বলেছে আসতে না আসতেই কথা শোনানোর জন্য চলে এসেছিল, তখনই বুঝতে পেরেছে ওর নানার বাড়ির কেউ একজন মায়াকে পছন্দ করে না, আর সেও অন্যদের মতোই মায়াকে কথা শোনায়। আগেও শুনিয়েছে। ডোর খুলে রুমে চলে আসে। মায়া আর কোনো কথা না বলে চুপ হয়ে মাথা নিচু করে বসে থাকে। আলভি ভেজা টাওয়েলটা শুকাতে দিয়ে আসে ব্যালকনিতে। রুমে এসে ডোর খুলে মায়ের দিকে তাকিয়ে বলে, মায়া তুমি যাও,
মায়া আর 1 সেকেন্ডও দেরি করে না, সাথে সাথেই উঠে রুম থেকে বেরিয়ে যায়। মায়া চলে যাওয়ার পর আলভি আবার ডোর লক করে দেয়। তারপর দাদির পাশে এসে বসে। তারপর বলে, তোমাকে যা জিজ্ঞেস করব তার সঠিক উত্তর দেবে। নাহার বেগম বলেন, কি জানতে চাও? আলভি বলল, মায়া একটু আগে যা যা বলেছে সবাই শুনেছি আমি। নাহার বেগম বলেন, তুমি কিন্তু কোনো ঝামেলা করো না দাদু ভাই। আলভি বলে, ঝামেলা করব না, শুধু তুমি আমার প্রশ্নের উত্তর দাও। আলভির ক্ষত অনেকটাই শুকিয়ে উঠেছে, এখন স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে। তবে ডান হাতের ব্যথা এখনো পুরোপুরি ঠিক হয়নি। মাঝখানে একদিন পেরিয়ে গেছে, সবকিছু আগের মতোই রয়ে গেছে। আলভি আর মায়ের সম্পর্ক একটুও উন্নতি হয়নি। আলভিকে দেখলেই 10 হাত দূরে গিয়ে হাঁটে মায়া। আলভি কথা বলতে চাইলেও সুযোগ দেয় না। আর আগামী পরশু আলভির নানির বাড়ি সবাই ফিরে যাবে। আলভির নিজের রুমে বেডের উপর বসে ল্যাপটপে ভিডিও কলে কথা বলতে ব্যস্ত। জার্মানি থেকে ওর পিয়ে আমান কল করেছে। কথা শেষ করে সামনের দিকে তাকিয়ে দেখে লীরা দাঁড়িয়ে আছে। আলভি বুঝে আসে না এই মেয়ে বাড়িতে থাকলেও কেন এত মেকআপ করে। লীরা আলভির কাছে এগিয়ে এসে দাঁড়ায়। আলভি বিরক্ত হলেও চুপ করে রইল। এই মেয়ের মতলব বুঝতে বাকি নেই আলভির। মেয়ে মানুষ হয়ে কিভাবে যে একটা ছেলের দিকে তাকিয়ে থাকে কে জানে। এই মেয়ের লজ্জা শরম বলতে কিছুই নেই, তা বুঝতে বাকি নেই আলভির। এই রাতের বেলা যুবতী মেয়ে হয়ে একটা ছেলের রুমে আসা কোনো ভালো মেয়ের কর্ম নয়। এগুলো বাড়ি থেকে বিদায় হলেই বাঁচে আলভি। লীরা কিছু বলার জন্য উসখুস করছে, কিন্তু ওর কথা শুনতে চায় না আলভি। তাই নিজে থেকেই বলে, বাইরে কোনো মেয়ে হুটহাট আমার রুমে আসুক তা আমার পছন্দ না লীরা, তুমি এখন আসতে পারো। লীরা বলে, আমি বাইরের মেয়ে? আলভি বলল, তুমি যেভাবে বুঝছো আমি সেভাবে বলিনি। বাইরের মেয়ে বলতে বুঝিয়েছি আমার বউ বাদে অন্য কোনো মেয়ে আমার রুমে আসুক তা আমার পছন্দ না। তুমি এখন আসো, আমি ঘুমাবো। লীরা অপমান বোধ করে। ও স্পষ্ট বুঝতে পেরেছে আলভি ওকে বাইরের মেয়েই বলেছে, কারণ লীরা এই বাড়ির মেয়ে নয়। ওই মায়ের মধ্যে কি আছে যেটা ওর মধ্যে নেই? ও কি মায়ের চেয়ে কম সুন্দরী নাকি? আলভি আবার বলল, লীরা তুমি যাও এখন। লীরা মুখ কালো করে রুম থেকে বেরিয়ে আসে। গেস্ট রুমের সামনে ওর দাদি শামসুন নাহার বেগম দাঁড়িয়েছিলেন। লীরা গেস্ট রুমে ঢুকে রাগে ফেটে পড়ে। শামসুন নাহার বেগম ডোর লাগিয়ে দিয়ে লীরার সামনে এসে দাঁড়ায়। তারপর বলে, বলেছিস? লীরা বলে, কি বলবো, তোমার নাতি তো আমার কোনো কথাই শুনতে চায় না, উল্টো বারবার অপমান করে। আজকে বললো আমি নাকি বাইরের মেয়ে, আমি ওই রুমে যাই সেটা তোমার নাতির পছন্দ না। তারপর শামসুন নাহার বেগম বলেন, তোকে বাইরের মেয়ে বলেছে? লীরা বলে, হ্যাঁ। শামসুন নাহার বেগম চুপ করে রইলেন। লীরা বলে, তুমি ফুপিকে সরাসরি বললেই তো পারো। শামসুন নাহার বেগম বলেন, কোনো লাভ নেই, তোর ফুপি তো মায়াকে আলভির বউ বানিয়েছে। আমি অনেক আগেই বলেছিলাম মায়া আর আলভির ডিভোর্স করিয়ে আলভিকে আবার বিয়ে করাতে, তোর ফুপি রাজি হয়নি। এখন তো আলভি নিজেই মায়াকে ছাড়তে চাইছে না, সেখানে ঐশী তো আরও চাইবে না। মায়ের দিক থেকে আলভির মন ঘোরাতে হবে। লীরা বলে, সেটা কিভাবে? তোমার নাতি তো সারাদিন মায়া মায়া করেই দিন পার করে। শামসুন নাহার বেগম বলেন, তুই কোনো চিন্তা করিস না, যা করার আমিই করব, আর তোর মাই করবে। তারপর লীরা বলে, কি করবে? শামসুন নাহার বেগম আবার বলেন, বললাম তো তোকে ভাবতে হবে না, তুই গিয়ে ঘুমিয়ে পড় এখন। ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করে লীরা। শামসুন নাহার বেগম ছেলের বউকে ডেকে নিয়ে আসেন নিজের রুমে। এক মগ কফি নিয়ে আলভির রুমের সামনে এসে দাঁড়ায় মায়া। এত রাতে কেন কফি খেতে হবে? এখন তো ঘুমানোর সময়, এখন কফি খেলে ঘুম আসবে? মায়ের উপর খুব বেশি রাগ হচ্ছে মায়ের। ওকেই কেন কফি দিয়ে পাঠাতে হবে? নিয়ে আসতে রাজি হয়নি বলে আদেশ দিল, তাও যে সে আদেশ নয়, একদম কড়া আদেশ। না করাই এমনভাবে তাকিয়েছিল যেন ও কফি নিয়ে না এলে আলভি এখনই মরে যাবে, দুনিয়া উল্টে যাবে, এই বাড়িতে ঠাটা পড়বে। মায়ের রাগের মুখে পড়ে বাধ্য হয়ে কফি নিয়ে আসতে হলো। কে জানে এই বদলুক ওর মাকে কি জাদু করেছে, সব সময় শুধু আলভি আলভি আর আলভি। ধন্যবাদ সবাইকে, আজকের পার্টটি এখানেই সমাপ্ত। আশা করছি ভালো লেগেছে। তো অবশ্যই ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন।